বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের অনুধাবনের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। ইতিপূর্বে যখন আমি বইয়ের উপরে আলোচনা করেছিলাম, তো সেই ক্ষেত্রে সাধারণ বই যখন আলোচনাটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের আলোচনা হয়ে গিয়েছিল। আর তোমাদের কাছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলি আছে তোমরা তার সাথে মিলিয়ে দেখে নিও, এটি নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না। তো অনুধাবনের কিছু প্রশ্ন আছে, জ্ঞানমূলক বা বই ভালো করে পড়লেও অনুধাবনের প্রশ্নগুলো লিখতে গিয়ে একটু সমস্যা হয়। এই জন্য আমি অনুধাবনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাদ বাকি প্রয়োগ দক্ষতা এগুলি তোমরা বই থেকে বা তোমাদের যে আরো বই আছে সাহায্যকারী বই, এগুলি থেকে পড়লে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, কারণ হলো মেন বইটা যার পড়া থাকে তার অসুবিধা হওয়ার কথা না। তো আরেকটি কথা বলে নিই যে পদার্থের গঠনে যখন আলোচনা করতেছিলাম সেখানে যদি তোমাদের কোনো রকম অস্পষ্টতা থেকে থাকে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি কিন্তু পরবর্তী, যেমন দেখো আজকে আমি দ্বিতীয় ক্লাসে মেন বইয়ের উপর যখন আলোচনা দ্বিতীয় ক্লাসে আমি কিন্তু পূর্বের একটা অস্পষ্ট ধারণা সেটিকে আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন আজকে হলো নিউটন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী। এই প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো। নিউটন সংখ্যার ভিন্নতাই হচ্ছে আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী, এটি নিয়ে একটু কথা বলবো। একটু লক্ষ্য করো যে আইসোটোপের সংজ্ঞাতে বলছে প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন বা ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, এর কারণে কিন্তু আইসোটোপের সৃষ্টি হয়। তো যদি আমরা দেখি এখানে, যেমন দেখো প্রোটন সংখ্যা এর এক, এরও এক, এরও এক, এরা এরা এবং এরা এরা কিন্তু পরস্পরের কি আইসোটোপ। এই তিনটাই হচ্ছে পরস্পর পরস্পর আইসোটোপ, কিন্তু এর নিউটন সংখ্যা হলো 0, এর হচ্ছে 1 আর এর হলো 2। তাহলে আইসোটোপ সৃষ্টির কারণ হচ্ছে নিউটন সংখ্যা, কারণ এর হচ্ছে 0, এর হচ্ছে 1, এর হচ্ছে 2। তাহলে বোঝা যায় যে প্রোটন সংখ্যার ভিন্নতার কারণেই আইসোটোপ সৃষ্টি হয়। সুতরাং এখানে মনে হয় তোমাদের আর সমস্যা নেই। অন্যভাবে কার্বনের কথা যদি আমরা বলি তাহলে বলা 6 12 6 13 6 14। এখানে যেমন 1 1 1 2 1 3, ওখানে তেমন বলা আছে 6 12 6 13 6 14। সুতরাং ওখানেও কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হয়ে গেল, প্রথমে 6টি, তারপরে 7টি, তারপরে হলো প্রথমে 6টি 7টি, তারপরে 8টি। তো এই কারণেই বলা যায় যে নিউটন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়। যাও, এটা আমার হয়ে গেল। আমরা পরেরটায় যাই, 3 নাম্বার আজকে সালফারের। আমি একটু হাইলাইটস করে দিই, তোমাদের এটা খুব পছন্দ করেছো সবাই, এই রংটি অনেকগুলো কমেন্টস করেছে, আমি তোমাদের মতামতকে গুরুত্ব দিয়েছিলাম। তো বলা হচ্ছে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32। তো আমরা গতদিন আমরা দেখো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ভালো করে পড়া থাকলে, বইটি ভালো করে পড়া থাকলে অসুবিধা হয় কথাটা। তো আমরা আগের দিন জেনেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর যখন আমার হিসাব করা হবে তখন একটি পরমাণুর ভর হিসাব করা হবে, তাকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 দিয়ে ভাগ করা হবে। এখন তো কার্বন 12 পরমাণুর 1/12 যে ভরটি আছে সেই ভরটি দিয়ে সালফারের একটি পরমাণুর ভরকে ভাগ করলে যে রেজাল্টটি হয় সে রেজাল্টটি মূলত হয়ে যাবে 32। সে রেজাল্টটি হয়ে যায় 32, এখানে যদি 32 হয়। তাহলে এই কারণেই সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32। এখানে এদের পরমাণুর ভর বা এই 1/12 ভর দেওয়ার কোনো অর্থ হয় না, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা এটা শিখলাম যে কেন 32, সেটা আমরা শিখলাম নিশ্চয়ই। আমরা এবার যাব আমাদের 4 নম্বর কোশ্চেনে। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র অনুসরণ করে না কেন?
দেখো 2n² সূত্র অনুসরণ করলে প্রথম ইলেকট্রন থাকবে হচ্ছে প্রথম ইলেকট্রন থাকতে হয় দুটো, তারপরে থাকতে হয় 8টা, তারপরে থাকতে হয় 18টি। কিন্তু 18 থাকতে হলে তৃতীয় শক্তি স্তরে 18 থাকতে, আমি একটু ভালো করে বলি, এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। তাহলে এখানে প্রথম শক্তি স্তরে থাকতে হয় 2টি, দ্বিতীয় স্তরে থাকতে হয় 8টি, আর তৃতীয় স্তরে থাকতে হয় 18টি। তাহলে 2, 6 আরো আসতে হয় 10টি। তো 10টি না থাকলে সবই তাহলে তো তৃতীয় শক্তি স্তরে থাকার কথা, কিন্তু তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে এটা কেন চতুর্থ শক্তি স্তরে গেল, এটি কিন্তু এখানে একটা প্রশ্ন, যে কেন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র অনুসরণ করলো না। কারণ প্রথমে দুটো, তারপরে 8টি, তারপর 18টি, যেহেতু এখানে 18টি নেই, আর 2, 8, 10, আর 8টি মাত্র ইলেকট্রন তার কাছে রয়েছে, 2 আর 8, 10, আরও আছে 10টি। তাহলে নিশ্চয়ই এখানে তো 10টি থাকতে পারত, 4s², 3 3p⁶, তারপর 3d, আরও 4 থাকতে পারতো, কিন্তু না থেকে কেন এসে গেল, আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারতেছো। কারণ 3s এর পরে 3p, তারপরে 3d থাকার কথা, কিন্তু 3d-তে কোনো ইলেকট্রন নেই, কেন 4-এ এসে গেল, এটি এখানকার প্রশ্ন। এটা ভালো প্রশ্ন যে কেন এটা হচ্ছে, নিয়ম কেন মানতেছে না। গতকালকে আমরা দেখেছিলাম, দেখো 4s এবং 3d এর মধ্যে 4s এর শক্তি হলো কম, 3d এর শক্তি হলো বেশি। কারণ হলো n+l যে নিয়মটি, সেই নিয়ম অনুযায়ী n এর মান হচ্ছে এখানে 4, আর l এর মান হচ্ছে 0, অর্থাৎ এর শক্তি এর হলো 4, আর এর হচ্ছে 3, স্পিড 2, 5, এই জন্য এর শক্তি হলো এর হচ্ছে 5, এর হচ্ছে 5 শক্তি, আর এর হলো 4, তো এই জন্য এর শক্তি হলো কম। এই কম শক্তির কারণে ইলেকট্রন আগে এই এস স্তরে চলে যাবে, আর এই কারণে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস কিন্তু এই যে নিয়মটি, এই নিয়মটি কিন্তু মানছে না। ঠিক আছে, আমি এখানে মুছে দিই, তোমরা কালকেও দেখেছিলে, মুছে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই এটা হয়ে গেল তোমাদের। আমি আজকে এইগুলো দেখাই দিলে তোমাদের কালকে 2 দিন মিলে তো এই অধ্যায়টা সুন্দর করে পড়বে নিশ্চয়ই। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরেরটায় যাই, 5 নম্বরের প্রশ্নে যাব। আচ্ছা, লক্ষ্য করো এই জিনিসটা আমরা দেখবো একটু। এক্স একটা মৌল, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই মৌলে প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়ন সংখ্যা মানে কিন্তু ভর সংখ্যা। এটা কিন্তু আমাদের কাছে একটা জিনিস, নিউক্লিয়ন সংখ্যার আরেকটি নাম হলো ভর সংখ্যা। তাহলে এখানে এক্স হচ্ছে একটা মৌলের প্রতীক নির্দেশ করে, আর এই যে এমটি না, এমটি হচ্ছে তোমার আধান। কখনো প্লাস থাকে যে ধনাত্মক হয়, ইলেকট্রন ত্যাগ করে এখানে প্লাস হয়, আর ঋণাত্মক যদি হয় ইলেকট্রন গ্রহণ করে এখানে মাইনাস হয়, এরকম। আর জেড মৌলটি হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা নির্দেশ করে মূলত। আর এ মৌলটি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা নির্দেশ করে। তো নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আর এম কখনো প্লাস হয়, এম এর পরে কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। তো ধাতুগুলি হয় তাহলে ইলেকট্রন দান করে প্লাস হয়, আর অধাতুগুলি হলে ইলেকট্রন নিয়ে মাইনাস হয়। সুতরাং এটিও তার ব্যাখ্যা এখানে একদম ক্লিয়ার বোঝা যাবে। তোমরা একটু যখন পড়বে তখন বইটা সামনে নিয়ে বসবে, বইয়ের নিয়মকানুন নিয়ে বসবে, দেখো হয়ে যাবে। এবার দেখো এখানে একটু জ্ঞান বাড়ানোর একটা জায়গা, পটাশিয়াম এখানে এর প্রোটন সংখ্যা হচ্ছে 19, আর ভর সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যা হচ্ছে 39, আর এখানে একটা প্লাস আছে, এর অর্থ হচ্ছে এটা ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, আর নিউট্রন সংখ্যা হচ্ছে তার 39 বিয়োগ 19 সমান 20। আর ইলেকট্রন সংখ্যা যদি এখানে প্লাস হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে এখান থেকে, এই 19 থেকে প্লাস যদি একটা হয় তাহলে এক বিয়োগ করতে হবে, আর এখানে মাইনাস হলে এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19 বিয়োগ 1। এটা একটু মনে রাখলে অনেক কাজে লাগবে। হয়ে গেল। আচ্ছা, কৃষিক্ষেত্রে ফসফরাস আইসোটোপের ব্যবহার।
আইসোটোপের ব্যবহার আমরা সব জায়গায় জেনেছি। আমরা জেনেছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে, জেনেছি লিউকেমিয়ান রোগের ক্ষেত্রে, জেনেছি পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে জেনেছি। তো কৃষি ক্ষেত্রে আইসোটোপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। উঁচু উঁচু ফলনের জন্য, উন্নত মানের বীজের জন্য ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় ফসফরাস 32 যুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূল ধারায় সূচিত করা হয়। গাইগার, এই একটা ভালো নতুন জিনিস, গাইগার কাউন্টার ব্যবহার করে ফসফরাস আইসোটোপ পুরো উদ্ভিদের ত্বচা চিহ্নিত করে কি কৌশলে উদ্ভিদ বেড়ে ওঠে তা জানে। উদ্ভিদ কিভাবে বড় হয় সেটি নির্ণয় করার জন্য মূলত গাইগার কাউন্টার ব্যবহার করা হয়। সেখানে কিন্তু একটা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। পরমাণু বর্ণালীর সৃষ্টি কিভাবে হয়? পরমাণুতে যখন ইলেকট্রনগুলি ছোট স্তর থেকে বা কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, বেশি শক্তি স্তরে যায়, তখন কি করে? সে বিভিন্ন শক্তি শোষণ করে, শক্তি নিয়ে নেয়। শক্তি নিয়ে উদ্দীপ্ত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট উচ্চ শক্তি স্তরে গমন করে, শক্তি শোষণ করে তার গায়ে একটু বল হয়ে যায়, সে উচ্চ স্তরে গমন করে। যখন এই শক্তি উৎস সরিয়ে নেওয়া হয়, ওই ইলেকট্রন আবার শক্তি বিকিরণ করে সে কিন্তু নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে চায়। যখন ফিরে আসে তখন আলো বিকিরণ করে। এই আলোকে প্রিজম এক ধরনের কাঁচ, ত্রিশেরা কাঁচ, এর মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এটা একটা ব্যাখ্যা হলো। সবগুলি প্রশ্ন কিন্তু পড়ে। আইসোটোপগুলির ভর সংখ্যা ভিন্ন হয় কেন? সেটি আমরা দেখেছি। নিউটনের ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়। আর নিউটন যখন ভিন্ন ভিন্ন হয়, নিশ্চয়ই ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন হবে। এইগুলি কথা আগে বলা হয়েছে। দেখো, ক্লোরিনের দুটো আইসোটোপ 35, 37, কিন্তু শতকরা পরিমাণ এরা হচ্ছে 75, এরা হচ্ছে 25। তাহলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হবে এই 35 গুণ 75। দেখো, 35 গুণ 75 যোগ এই 37 গুণ 25, 37 গুণ 25 ভাগ হলো 100। তাহলে আইসোটোপের ভর সংখ্যাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। এইভাবে যতগুলি আইসোটোপ থাকবে সবগুলি গুণ করে যোগ করে তাকে 100 দিয়ে ভাগ গতকালকে দেখানো হয়েছিল। লিথিয়াম, এটা বইয়ের অনুশীলনী দেওয়া ছিল। লিথিয়াম এবং সোডিয়ামের যোজনী একই কেন? লিথিয়াম ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন একটা ইলেকট্রন শেষ কক্ষপথে আমরা পাবো, একটা ইলেকট্রন পাবো শেষ কক্ষপথে। আবার সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন পাবো। এই কারণেই লিথিয়াম এবং সোডিয়াম উভয়ের যোজনী সমান এবং সেটা হচ্ছে 1। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এদের যোজনী 2 কেন? তো ম্যাগনেসিয়াম আমরা দেখি একটু, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে আসি। দেখো, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে কিন্তু দুটি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। আবার ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসেও কিন্তু শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। এই জন্য ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম উভয়ের যোজনী কিন্তু 2। ফেরাস এর ইলেকট্রন হচ্ছে 26টি। ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করো, তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। এই 2টি ইলেকট্রন যখন সে ত্যাগ করে তখন তার যোজনী হয়ে যায় 2 এবং সে তখন ধনাত্মক, এটা ভালো প্রশ্ন, ধনাত্মক আয়ন গঠন করে। খুবই লক্ষ্য করো, গতকালকে বলা হয়েছিল সে 2টি ইলেকট্রন ত্যাগ করলো, তখন তো ইলেকট্রন কাঠামো হয়ে গেল, শেষ শক্তি স্তরে ডি হয়ে গেল কিন্তু 6। কিন্তু আমরা দেখেছি এর আগে 2 নম্বর যে পাঠ দিছিলাম মূল বইয়ের উপরে আলোচনা, সেখানে আমরা দেখেছি এই ডি এর উপরে 6 কিন্তু স্টেবল না, স্থিতিশীল না। ডি এর উপরে 5 যদি থাকতো তাহলে সে স্থিতিশীল। ফলে এই আরো একটা ইলেকট্রন দান করতে পারে। তাহলে এখানে সে 2টো ইলেকট্রন দান করে Fe3 2+ হলো, এখানে আরো একটা ইলেকট্রন সে দান করতে পারে। তাহলে ইলেকট্রন এবার দান করলো 3টা। তাহলে ইলেকট্রন সে 2টোও দিতে পারে আবার 3টেও দিতে পারে। যখন 2টে দান করতে পারে তখন তার যোজনী হয়ে যাবে 2, আর যখন এখান থেকে আরো একটা দিতে পারে তখনই তার যোজনী হয়ে যাবে 3। সুতরাং আয়রনের একাধিক যোজনী বিদ্যমান, একটা 2, একটা 3। চমৎকার প্রশ্ন কিন্তু আলোচনা করতেছি আমরা। এর থেকে ভালো কিছু হয় না। অনেকে বাড়ি বসা হয়তো ক্লাসগুলি দেখে না,
হ্যাঁ, কিন্তু দেখতে হবে। তুমি হুট করে আজকের ক্লাসটা দেখলে, কিন্তু গত যে দুটো ক্লাস দিয়েছি আমি বইয়ের উপরে, মূল বইয়ের উপরে, এই ক্লাসটি তুমি দেখোনি, ফলে এটাকে তোমার ভালো লাগবে না। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা গতকালকে ভালো করে বোঝানো হয়েছে, সুতরাং এটি আর দরকার নেই। 14 এইটা আমি একটু দেখাবো। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 12, তাহলে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক সংখ্যা কত? আমরা প্রোটন সংখ্যা, একটি প্রোটনের ভর আমরা জানি সেটি হলো 1.67 গুণ 10⁻⁻24, আর একটি নিউটনের ভরও আমরা জানি সেটা হলো 1.675 গুণ 10⁻⁻24। তো ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা আছে 12টি, তাহলে 12টি প্রোটনের ভর আছে এই, আর নিউটন সংখ্যা আছে 12টি, হ্যাঁ, তার ভর কিন্তু এইটা। তাহলে 12টি প্রোটন আর 12টি নিউটনের সংখ্যা, ভর সবগুলো যোগ করলে মূলত ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর পাওয়া যাবে, সেটি হলো 4 গুণ 10⁻³ আরেকবার বলি, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12টি, নিউটন সংখ্যা 12টি, তাহলে ম্যাগনেসিয়ামের ভর হবে মূলত 12 গুণ একটি প্রোটনের ভর যোগ 12 গুণ একটি নিউটনের ভর। ইলেকট্রনের কোনো ভর টর লাগবে না, ওটা এখানে দরকার নেই। অর্থাৎ কার্বন আইসোটোপের ভরের একের ভারাংশ দিয়ে এই যে জিনিসটা একে কিন্তু ভাগ করে দিতে হবে। একে ভাগ করলে হবে 24.096, মোটামুটি আপেক্ষিকভাবে 24 ধরা যায়। সালফুরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর গতকালকে দেখানো হয়েছে, এটা আর দেখানোর দরকার নেই। পরমাণু কেন আধানগ্রস্ত হয়? তো স্বাভাবিক অবস্থায় পরমাণুতে সমান সঙ্গে ইলেকট্রন ও প্রোটন থাকে। প্রোটন পরমাণু নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। পরমাণু ইলেকট্রন সরিয়ে নিলে অথবা নতুন ইলেকট্রন যুক্ত হলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যায় ভিন্নতা আসে। প্রোটন সংখ্যার কেন্দ্রে থাকে, তার পরিবর্তন হয় না, কিন্তু ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হয়ে যায়, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। পরমাণু ইলেকট্রনের যখন প্রোটনের মধ্যে ভারসাম্যতা সৃষ্টি হয় তখনই মূলত পরমাণু আধানগ্রস্ত হয়। আমি ছোট্ট করে বলি একটু, সোডিয়ামের কেন্দ্রে প্রোটনের সংখ্যা আছে, মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখতে চাই 11, তাহলে কেন্দ্রে প্রোটন আছে 11টি, তো আবার ইলেকট্রন আছেও 11টি। সে যদি একটা ইলেকট্রন দান করে দেয় তো কেন্দ্রে প্রোটন থাকে হলো 11টি, সেক্ষেত্রে তার ইলেকট্রন থাকে 10টি। ইলেকট্রন এবং প্রোটনের ভারসাম্যতা সৃষ্টি হওয়ার ফলেও কিন্তু সোডিয়াম তখন চার্জযুক্ত হয়। যেহেতু সোডিয়ামের একটি ইলেকট্রন কম আছে প্রোটনের থেকে, এই কারণে সোডিয়াম কিন্তু ধনাত্মক চার্জযুক্ত হয়। স্বাভাবিক অবস্থায় পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? পরমাণু ইলেকট্রন ও প্রোটন সমান থাকে বলে পরমাণু চার্জ নিরপেক্ষ, এই কথা বলা আছে বারবার, এটা আমি আর এখন বলতেছি না, বারবার বলা আছে নিউটনের মতো। আচ্ছা, স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশের পূর্বে 4s অরবিটালে প্রবেশ করে কেন? স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তাহলে কি ঘটলো। স্ক্যান্ডিনিয়াম এলো দুটো, এই হলো 8টা, তাহলে 2 আর 8 10 আর হলো গিয়া 2 12 আর 6 18 19 20 21টা। এবার লক্ষ্য করি আমরা, ইলেকট্রন প্রথম খোলকে দুটো, দ্বিতীয় খোলকে গেল, তারপর তৃতীয় খোলকের এস কে পূর্ণ করলো, আবার 3p কে পূর্ণ করলো। এরপরে সে যাবে কোথায়? 3d তে যাবে না, সে যাবে হচ্ছে 4s যাবে। এ কথা আগে বলা হয়েছে, নতুন করে কিছু না। 4s কে সে পূর্ণ করবে, আর তারপরে যদি তার ইলেকট্রন একটা রয়ে গেছিল, এই একটা ইলেকট্রন সেখানে যাবে হলো d তে। 4s কে পূর্ণ করার পরে এক ইলেকট্রন যাবে d তে। এই জন্যে বলা হচ্ছে যে 4s অরবিটালের শক্তি d অরবিটালের শক্তির থেকে কম হওয়ায় 4s এ আগে যাবে, তাকে পূর্ণ করবে, তারপর 3d তে যাবে। এটা খুব বলা হয়েছে আগে, আমরা এটা বলে আজকে শেষ করব। ভালো প্রশ্ন একটা, আগে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো, Fe2+ Fe3+ আধান দ্বয়ের মধ্যে কোনটি বেশি সুস্থিত? লক্ষ্য করো, Fe2+ যখন বলা হয়েছিল তখন এস এর মাথার উপরে ছিল কত?
এস এর মাথার উপরে 2 ছিল, সে 2 চলে গিয়ে সে 2+ হয়েছে। Fe2+ ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা। এই জায়গায় লক্ষ্য করো, এখানে ডি এর মাথার উপরে কিন্তু 6 আছে, এটা কিন্তু স্টাবেল কিন্তু অতটা নয়। সেক্ষেত্রে এখান থেকে আরো একটা ইলেকট্রন যখন চলে যায় তখন কিন্তু এখানে হয়ে যায় Fe3+, তখন এখানে ডি এর মাথার উপরে 5 চলে আসে, এটা কিন্তু বেশি স্টাবেল। এই জন্য Fe3 অপেক্ষা Fe2 অপেক্ষা Fe3 বেশি স্টাবেল। Fe2 এর জন্য এখানে এস এর মাথার উপর যে 2 ছিল সে 2টা থাকলো না, 4s², 2 ছিল না, কিন্তু তখনও ডি এর মাথার উপরে 6 ছিল। ডি এর মাথার উপর 6 কিন্তু স্টাবেল না, সেটি হতে হবে 5, কিন্তু এখানে কিন্তু সে আর এক ইলেকট্রন যখন দিয়ে দিল তখন কিন্তু ডি মাথার উপরে 5 হয়ে গেল, এটা স্টাবেল। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত আমি যে আলোচনাগুলি করলাম, আশা করি যারা নিয়মিত আমার ক্লাসগুলি দেখছো, আমার মনে হয় এই বইয়ের কোথাও তোমাদের সমস্যার কথা না। সমস্যা ওই তাদের যারা অলসতা করে, হ্যাঁ, ওই তাদের যারা বই নিয়ে বসতে চায় না, ওই তাদের যারা সারাদিন হয়তোবা ফেসবুকে ডুবে থাকে অথবা বাজে কিছু সিরিয়াল দেখতে থাকে, তাদের সমস্যা। আর একটা কথা বলি, সায়েন্সে পড়তে গেলে যতটুকু পারা যায় ততটুকু নিতে হবে। এখানে অলসতা করার কোনো সুযোগ নেই। আর এখন যে অবস্থা, তোমাদের কবে আমরা ক্লাস নিতে পারবো আমি জানি না, কারণ সামাজিক দূরত্ব পরস্পর থেকে 3 ফুট দূরে রেখে ক্লাস বসা কি সম্ভব? আমরা কিভাবে ক্লাস করব, তোমরা কিভাবে ক্লাসে বসবে? সুতরাং এই অনলাইনে ক্লাস ছাড়া সম্ভব নয়, অনলাইনে ক্লাসটাকে আগিয়ে নিতে হবে। এখন দেখো রাত 9টা বাজে, আমার লাল ঘড়িতে আমি 8টা বাজে, আমি ঠিক 8টার সময় তোমাদের আজকে ক্লাসটি শেষ করব। প্রত্যেক দিন কিন্তু আমি ক্লাস দিচ্ছি তোমাদের জন্য, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, নিশ্চয়ই কোনো বিশেষ করে আমি 9-এর ছেলেমেয়ের জন্য খুবই ইমপ্রেস হচ্ছি। এরা যথেষ্ট আমাকে জানাচ্ছে কি কত নাম্বার পাচ্ছে। আমি জানি না 10-এর ছেলেমেয়েদের কি হয়েছে, এরা পরীক্ষা দেয় কিন্তু নাম্বার জানায় না, এরা অতটা বিজ্ঞান মনস্ক না যতটা তোমরা। ধন্যবাদ আজকে রাত্রের জন্য, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নিশ্চয়ই শনিবার সকাল 10টায়। তোমরা জেনেছো ইতিমধ্যে যে রোজার সময় পরীক্ষার কিন্তু সময় একটু চেঞ্জ করেছি, রাত্রে একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা মূলত সকাল 10টায়। কোনো সমস্যা নেই, অনেকের ঘুম থেকে উঠতে সমস্যা হতে পারে, কিন্তু সকাল 10টা ঘুম থেকে ঘুমিয়ে থাকবে না, সকাল 10টায়, তারপর আবার পড়ো, অসুবিধা নেই। আচ্ছা, সবাই ভালো থাকো, আসসালাম।